জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশের বিচার বিভাগ থেকে শুরু করে বা এই যে গণহত্যা সংঘটিত হয়েছে সেখানে কোনো প্রভাব পড়বে কিনা? সাবেক প্রধানমন্ত্রী সম্পৃক্ততা ছিল না, শুধু সরাসরি সম্পৃক্ততা তার নির্দেশেই জি নির্বিচারে গুলি চলেছে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক এবং ডিকেবের জেনারেল সেক্রেটারি আরিফুজ্জামান মামুন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামুন ভাই, আজকে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ করেছেন, বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যে গত জুলাই যে গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে যে গণহত্যা বা নৃশংসতা চলেছে সেটা নিয়ে জাতিসংঘের একটি স্বাধীন কমিশন এটার মত বা প্রতিবেদন প্রকাশ করেছে। এই নিউজটি নিয়ে আপনি মূলত নিউজ করেছেন, আসলে নিউজটা কি বা কী ধরনের? আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে স্বাধীন তদন্ত করেছিল বাংলাদেশে গত 2024 সালের জুলাই থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত যে নির্যাতন বা হত্যা বা যে আন্দোলন সংগ্রাম গণঅভ্যুত্থান হয়েছিল ছাত্র জনতার, সেইখানে কী ধরনের অপরাধ সংঘটিত হয়েছে সে বিষয়ে জাতিসংঘে একটি স্বাধীন তদন্ত করেছে। সেটারই গতকাল প্রতিবেদন দাখিল করেছে, তারা প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদনে তারা মোটা দাগে বেশ কয়েকটি বিষয়, অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। সেইখানে মানে সবচেয়ে আতঙ্কের এবং এটা হচ্ছে তারা সত্যতা পেয়েছে যে গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে, জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, এই নৃশংস ঘটনা ঘটেছে, সেটির পিছনে আসলে শেখ হাসিনা এবং বিগত সরকার সরাসরি দায়ী। তাদের সরাসরি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সম্পৃক্ততা ছিল না, শুধু সরাসরি সম্পৃক্ততা তার নির্দেশেই নির্বিচারে গুলি চলেছে এবং সেখানে এই তদন্ত করতে গিয়ে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জাতিসংঘের, তারা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে এবং অত্যন্ত গোপনে তারা কিন্তু এই তদন্তগুলো করেছে। সুতরাং জাতিসংঘের এই তদন্ত ইতিমধ্যেই আপনি জানেন যে প্রধান উপদেষ্টা সহ বর্তমান অন্তর্বর্তীকালী সরকার এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন। জি, ঘটনা আমি যেটা দেখছিলাম আজকে গতকালকে সারাদিনে, সেটি হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্যে তিনি এই নৃশংসতাগুলো চালিয়েছিল। প্রতিবেদনে তারা এমনটাই বলেছেন যে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এই হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তারা। এটা হচ্ছে টার্গেট কিলিং আর কি, যেটা বলা হচ্ছে একদম পরিকল্পনা করে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে। এবং আরও একটা বড় বিষয় হচ্ছে যে প্রতিবেদনে তারা এটা উল্লেখ করেছে যে জুলাই মাস থেকে আন্দোলন পতন না হওয়া পর্যন্ত তাদের একটা কোর টিম গঠন করেছিল এই আন্দোলনকে কিভাবে দমানো যায়, কিভাবে নির্যাতন করা হবে, কিভাবে হত্যা করা হবে, এই টোটাল একটা বিষয় করে এবং কিভাবে সেটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে একটা কমিটি ছিল, তারা প্রতিদিনই মিটিংয়ে বসতো যে কিভাবে এটাকে দমানো যাবে, কতগুলো হত্যা করলে, মানে তাদের একটাই লক্ষ্য ছিল যে যেমনি হোক যত লাশ পড়ুক ক্ষমতাকে টিকে থাকতে হবে। এবং যেটা বলছিলেন যে একটা কমিটি গঠন করেছিল, কমিটিতে আসলে আর কারা কারা ছিল বা কোন মন্ত্রীরা ছিল, এরকম কি কোনো তথ্য পাওয়া গেছে? এটা হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উনি ছিলেন এটার ওনার নেতৃত্বে মিটিংগুলো হতো এবং পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার, এবং আপনি অবাক করার বিষয় হচ্ছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে সমস্ত বাহিনীকে এই দলীয়ভাবে ব্যবহার করা হয়েছিল এই আন্দোলনকে দমানোর জন্য, এই ক্ষমতায় টিকে থাকার জন্য। একটাই লক্ষ্য ছিল ক্ষমতায় টিকে থাকা, এছাড়া আর মানে আরিফুজ্জামান যেটা বলছিলেন যে আসলে আমরা যদি একটু আপনাকে স্পেসিফিক প্রশ্ন করি যে এই গণ অভ্যুত্থানের সময় যে শেখ হাসিনার চালানো যে নৃশংসতা, এখানে আসলে তাদের প্রতিবেদনে কতজন মানুষকে হত্যা করা হয়েছে এবং এর মধ্যে শিশু বা কিশোর এই টাইপের কেউ ছিল কিনা বা? জি, এটা আপনি একটা ভালো পয়েন্ট উল্লেখ করেছেন, আসলে প্রশ্ন করেছেন। এই যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থানে তারা জাতিসংঘ বলছে যে প্রায় 1400 লোকের মতো তারা এই হত্যা করা হয়েছে এবং এগুলো হচ্ছে একদম পরিকল্পিত হত্যাকাণ্ড।
টার্গেট করে এই কিলিংগুলো করা হয়েছে এবং বেশিরভাগ হত্যা মানে মানুষ মারা গেছে নিরাপত্তা বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে, মানে নির্বিচারে গুলি চালানো হয়েছে, সেই গুলি থেকে এই 1400 লোকজন মারা গেছে। এবং আপনি যে শিশুদের কথা বলছিলেন, এই আন্দোলনে কিন্তু অন্যতম ভিকটিম হয়েছেন শিশুরা, মারাও গেছেন তারা। জাতিসংঘ বলছে যে 12 থেকে 13% মানুষ এই শিশু এই আন্দোলনের সময় মারা গেছেন। তো আপনি এটা আপনি বুঝতেই পাচ্ছেন যে 1400-র মধ্যে যদি 12 বা 13% হয়, তাহলে প্রায় 200-র মতো শিশু খালি এই আন্দোলনেই মারা গেছে বলে জাতিসংঘ অন্তত বলছে। জি, আমরা যদি আরেকটি বিষয় আপনাকে, তারা কোনো সুপারিশ করেছে কিনা, প্রতিবেদন প্রকাশ করছে এবং এর বিরুদ্ধে বা এর বিষয়ে কোনো সুপারিশ বা কোনো পরামর্শ দিয়েছে কিনা? অবশ্যই তারা পরামর্শ দিয়েছে। তারা র্যাব, যে র্যাব আপনি জানেন আইনশৃঙ্খলার পুলিশের যে এলিট ফোর্স, র্যাবের সংস্কারের কথা বলেছে, মানে বিলুপ্তির কথা বলেছে। এছাড়া মানবাধিকার কমিশন, তারপরে হচ্ছে যে বিভিন্ন যে বাহিনী, সে বাহিনীগুলোরকে আইনের আওতায় আনা, হ্যাঁ, তাদেরকে বিচারের আওতায় আনা, এবং এই যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে সেটার জন্য দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হয়, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে না ঘটে। আরেকটা বিষয় হচ্ছে, তারা বলেছে যে এই বিচার প্রক্রিয়ায় বা এই তদন্ত প্রক্রিয়ায় মানে বাংলাদেশ সরকার যদি চায়, তাহলে এই বিচার প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়ায় জাতিসংঘ সর্বোত্তক সহযোগিতা করবে বলেও তারা কিন্তু বলেছে। তারা বলেছে আসলে কেউ মানে এই শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বা পুলিশ না, আরও অনেক স্টেক হোল্ডার আছে যেটা এই যাদের প্রত্যক্ষ মদতে এই এগুলো হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো হয়েছে, এবং তাদেরকে যেন আপনার মানে আইনের আওতায় আনা হয়। আপনি ঠিকই বলছিলেন। আমরা শেষ প্রশ্নে চলে যাব একদম, যে অলরেডি মানে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছেন যে তাদের প্রতিবেদন প্রকাশের জন্য। আপনার কি মনে হয় যে এই প্রতিবেদন, জাতিসংঘের প্রতিবেদন, বাংলাদেশের বিচার বিভাগ থেকে শুরু করে বা এই যে গণহত্যা সংঘটিত হয়েছে সেখানে কোনো প্রভাব পড়বে কিনা, বা বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা? অবশ্যই। করণীয় কি? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন প্রভাব পড়বে, অবশ্যই প্রভাব পড়বে। এবং এখন যে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই তদন্তকে তারা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারে, এবং যে সুপারিশগুলো তারা করেছেন সেগুলো নিশ্চয়ই বর্তমান সরকার পর্যালোচনা করবেন। ইতিমধ্যেই এই রিপোর্টকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা বলছেন যে হ্যাঁ, এটা অত্যন্ত সুন্দর এবং এ প্রতিবেদন হয়েছে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে এই তদন্তের উপর ভিত্তি করে এবং এই তদন্তকে পর্যালোচনা করে দোষীদেরকে শাস্তির আওতায় আনা হবে, এরকমই অন্তর্বর্তী সরকার থেকে। এবং এটা তাদের যখন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল, তাদের প্রথম ছিল যে এই হত্যার বিচার করা হবে। জি, আরিফুজ্জামান মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠান। আমি আপনাদের সঙ্গে ছিলাম মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক এবং ডিক্যাবের জেনারেল সেক্রেটারি আরিফুজ্জামান মামুন। তবে আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, সেগুলো যদি আপনারা বিস্তারিত জানতে এবং পড়তে চান, তাহলে অবশ্যই দৈনিক আমাদের সময়ের পত্রিকা অথবা অনলাইনে চোখ রাখতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু, অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গেই থাকুন।